হ্যালো সুমনা, তুই কোথায়? তুই এখনো স্কুটি নিয়ে এলি না কেন? কখন আসবি? অনেক বেলা হয়ে গেল তো। আমি কিন্তু তোর জন্য অপেক্ষা করছি, তাড়াতাড়ি আয়। বেশি দেরি করলে যদি ওই ম্যাডামটা আবার আমার সার্টিফিকেটে সিগনেচার না করে তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। তোর বাড়ি থেকে ওই ম্যাডামের বাড়ি মাত্র 10 মিনিট দূরে। আসলে আমি একটা কাজে ফেসে গেছি, তাই আমি যেতে পারছি না। তুই বরঞ্চ একটা কাজ কর না, তোর যদি খুব বেশি দরকার হয় তাহলে তুই অটো ধরে চলে যা। সাথী কিছুতেই অটো করে যেতে চায় না, কারণ সাথী স্কুটি চড়তে ভীষণই ভালোবাসে, কিন্তু সাথীকে বাড়ি থেকে কখনো স্কুটি কিনে দেওয়া হয় না। তাই সে প্রত্যেকদিন বাড়িতে স্কুটি কেনার জন্য সবার মাথা একেবারে পাগল করে দেয়, কিন্তু তবুও তার কথাই কেউ পাত্তা দেয় না। কারণ সবাই খুব ভালো করে জানে তাকে যদি স্কুটি কিনে দেওয়া হয় তাহলে সে সারাদিন সেই স্কুটি নিয়ে ঘুরে বেড়াবে। দূর, আমার স্কুটি ছাড়া অটো করে যেতে একদমই ইচ্ছা করছে না। অবশ্য নতুন বৌদি তো নিজের সঙ্গে একটা স্কুটি নিয়ে এসেছে। বৌদি যদি আমাকে নিয়ে যেতে পারতো তাহলে খুব ভালো হতো। আমি বরং বৌদিকেই আমাকে নিয়ে যেতে বলি। এই বলে সাথী তার নতুন বৌদি বিজয়াকে স্কুটি করে তাকে ম্যাডামের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে, যা শুনে বিজয়া খুবই খুশি হয়, কারণ বিজয়া স্কুটি চালাতে খুবই ভালোবাসে। তাই বিয়ের পর সে বাপের বাড়ি থেকে নিজের পুরানো স্কুটি শ্বশুর বাড়িতে নিয়ে আসে। তাই তারা ননদ বৌদি যখন স্কুটি নিয়ে বাড়ি থেকে বেরোবে তখনই সেখানে অঞ্জনা দেবী আসে। একদম নয়। এই সাথী, বৌমা যদি তোর সঙ্গে চলে যায় তাহলে দুপুরবেলা রান্না বান্না করবে কে? তোমাকে কোথাও যেতে হবে না বৌমা। আমরা কিন্তু খুব টাইম মতো খাওয়া দাওয়া করতে পছন্দ করি। রান্নাঘরে গিয়ে রান্না করো। আর সাথী, তুই অটো করে চলে যা। তোমার রান্না বান্না নিয়ে সমস্যা? আচ্ছা বেশ বৌদি, তুমি একটা কাজ করো, তুমি ওই ইন্ডাকশন আর হাঁড়ি কড়াই স্কুটির ডিকিতে ভরে আমার সঙ্গে চলো। আমি যেই বাড়িতে যাব তুমি সেখানে রান্না বান্না করতে পারবে। এমন কথা শুনে অঞ্জনা দেবী খুবই অবাক হয়। অন্যদিকে বিজয়া এবং সাথী সত্যি সত্যি রান্নাবান্নার সামগ্রী স্কুটির ডিকির মধ্যে ভরে নেয়, আর তারা জোরে স্কুটি চালিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তারা যখন ম্যাডামের বাড়িতে পৌঁছায় তখন, বৌদি, আমি উপরে ম্যাডামের ঘরে যাচ্ছি। উপরে গিয়ে আমাকে লাইন দিতে হবে। তুমি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে ফেলো, তাহলে তোমাকে আর বাড়ি গিয়ে মায়ের কাছে বকা শুনতে হবে না। বাড়িতে গিয়ে তুমি বাবা মাকে খাবার খেতে দিয়ে দেবে। আমি 1 ঘন্টার মধ্যে চলে আসব। এই বলে সাথী চলে যায়। আর এদিকে বিজয়া স্কুটির উপরেই ইন্ডাকশনে রান্না বান্না করতে শুরু করে, যা দেখে সেই এলাকার লোকজন ভীষণই অবাক হয়। তাই একে একে লোকজন সেখানে ভিড় করতে শুরু করে। এতদিন তো এমবিএ চাইওয়ালা এমএসসি মোমওয়ালা দেখেছি, কিন্তু তোমার মতো এত সুন্দর স্কুটিওয়ালি কখনো দেখিনি। তুমি যে খাবার বানাচ্ছ আমাকে 1 প্লেট দেবে তো? আর তুমি এত সুন্দর মেয়ে হয়ে এরকম একটা পুরানো স্কুটি করে খাবার বিক্রি করছো? পুরানো ভাঙা স্কুটি কথাটা শুনে বিজয়ের খুবই খারাপ লাগে। আসলে বিজয়া স্কুলে পড়ার সময় স্কুটি কেনার জন্য খুবই বায়না করত, তাই তার বাবা মা বাধ্য হয়ে তাকে একটা স্কুটি কিনে দেয়। আর যেহেতু সেই স্কুটিটা অনেক বছরের পুরানো হয়ে যায়, তাই সেই স্কুটির অবস্থা এখন খুবই খারাপ। সবাই ঠিকই বলছে, এই স্কুটিটা সত্যি অনেক পুরানো হয়ে গেছে। আমার আর এই স্কুটিটা একদমই ভালো লাগছে না। আজকাল মার্কেটে অনেক ভালো ভালো স্কুটি বেরিয়েছে, আমি খুব তাড়াতাড়ি একটা নতুন স্কুটি কিনবো। এভাবে দেখতে দেখতে কিছুক্ষণ কেটে গেলে সাথী নিচে নেমে আসে। তখনই বিজয়া সাথীকে নিয়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে বিজয়া সবাইকে খাবার পরিবেশন করে, তাই তাকে আর কেউ কোনো বকাঝকা করে না। এভাবে দেখতে দেখতে রাত হয়ে আসে। রাত্রিবেলা সুরজ অফিস থেকে বাড়িতে ফিরে এলে বলছি, শোনো না, আমার একটা নতুন স্কুটি লাগবে। আজকে আমি স্কুটিটা নিয়ে বাইরে বেরিয়েছিলাম, লোকে আমাকে ভাঙা স্কুটি নিয়ে কত কথা শুনিয়েছে, তাই আমি একটা নতুন স্কুটি নিতে চাই। একেই তোমার বোন নতুন স্কুটি নেবে বলে পাগল করে দিচ্ছে, আর তারপর তুমি আমাকে নতুন স্কুটি কিনে দেওয়ার কথা বলছো? তাহলে তোমার বোন আরো বেশি রেগে যাবে। আর এমনিও বোন স্কুটি খুব পছন্দ করে, স্কুটি ছাড়াও 1 পা চলতে চায় না। তুমি বরং তোমার ওই পুরানো স্কুটিটা নিয়েই চালাও, আমি তোমাকে সার্ভিসিং এর টাকা দিয়ে দেবো। সুরজের মুখে এমন কথা শুনে বিজয়ের কিছু করার থাকে না। অন্যদিকে সাথীও প্রত্যেকদিন তার বাবা মায়ের কাছে নতুন স্কুটি কিনে দেওয়ার জন্য ঘ্যান ঘ্যান করতে থাকে। মা, সামনে আমার জন্মদিন আসছে, তোমাদেরকে আমি অনেক দিন থেকে বলছি আমাকে একটা স্কুটি কিনে দাও, কিন্তু তোমরা কেউ আমার কথা শুনতেই চাইছো না। এবার কিন্তু আমার জন্মদিনে কোনো গিফট লাগবে না, তোমরা শুধু আমাকে একটা স্কুটি কিনে দেবে, তাহলেই হবে। তোর মনে আছে তুই একদিন তোর মামার স্কুটি চালাতে গিয়ে কি কাণ্ড করেছিলি? তুই একবার স্কুটি হাতে পেলে বাড়ির ঠিকানা ভুলে যাস। স্কুটি নিয়ে তুই একটা গোটা দিন বাইরে কাটিয়েছিলি, তাই তোকে আমরা মোটেও স্কুটি কিনে দেব না। তোর দরকার হলে তুই তোর বান্ধবীদের সঙ্গে এদিক ওদিক যাবি, আর তা না হলে অটো তো আছেই, তোকে আমি অটো ভাড়া দেব তাও ভালো।
সাথীকে এভাবে স্কুটির জন্য মন খারাপ করে বসে থাকতে দেখে বিজয়ার খুবই খারাপ লাগে। আসলে বিজয়া সংসারের কাজকর্মের জন্য খুব একটা স্কুটি নিয়ে বাইরে বেরোতে পারে না, তাই এমন সময় বিজয়া একটা ফোন দিয়ে আটে। আরে সাথী, তুমি চিন্তা করছো কেন? আমার কাছে তো স্কুটি আছে, আমি তোমাকে সব জায়গায় নিয়ে যাব। তাহলে তোমার অটো ভাড়ার টাকাটাও বেঁচে যাবে, আর নিজের ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে যেতেও পারবে। সত্যি বলছো বৌদি? তাহলে আমার সঙ্গে এখনই একবার জেরক্সের দোকানে চলো না, আমার কিছু নোটস জেরক্স করার আছে। দেখো, আজকে কিন্তু আবার রান্না বান্নার অজুহাত দিও না। এই বলে সাথী এবং বিজয়া স্কুটি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও তারা কিছুতেই বাড়ি ফিরতে চায় না। তারা শুধু স্কুটি নিয়ে এদিক ওদিক যাওয়া আসা করতে থাকে। বৌদি, তুমি নিশ্চয়ই এতক্ষণ ধরে স্কুটি চালিয়ে হাঁপিয়ে গেছো। তুমি বাড়ি যাও, বাড়িতে গিয়ে তুমি একটু ঠান্ডা জলে শরবত করে খাও। আমি এখনই একটু আমার বান্ধবীর বাড়ি থেকে ঘুরে আসছি, আসলে ওকে কিছু নোটস দিতে হবে, বুঝলে? এই বলে সাথী বিজয়াকে বাড়িতে পাঠিয়ে দেয়। এই তো, এবার আমি একা একা একটা স্কুটি পেয়েছি, আমাকে আর পাই কে? আজকে আমি মনের সুখে স্কুটি চালাবো, কেউ আর আজকে আমাকে আটকাতে পারবে না। ভাগ্যিস বৌদিকে একটা অজুহাত দিয়ে বাড়িতে পাঠিয়ে দিলাম, না হলে আজকে যে আমি স্কুটিটাই পেতাম না। অন্যদিকে বিজয়া বাড়িতে গিয়ে ননদের বাড়ি ফেরার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু অনেকক্ষণ কেটে গেলেও সাথী কিছুতেই বাড়ি ফিরে আসে না, যা দেখে বিজয়া খুবই বিরক্ত বোধ করে। এই মেয়েটাকে স্কুটি দেওয়াই আমার ভুল হয়েছে, আমার চোখকে ফাঁকি দিয়ে আমার স্কুটি নিয়ে ঘুরতে বেরিয়ে গেছে। আজকে একবার বাড়িতে আসুক, তারপর দেখছি। এখন আমি বুঝতে পারছি বাড়ির সবাই কেন বলে ওকে স্কুটি দেওয়া উচিত নয়। অন্যদিকে সাথী এত জোরে স্কুটি চালায় যে হঠাৎই অন্য একটা স্কুটির সঙ্গে তার অ্যাক্সিডেন্ট হয়। সাথীর হাতে পায়ে চোট লাগে, স্কুটির হেডলাইট ভেঙে যায়, আর সেই সাথে স্কুটির হ্যান্ডেলটাও বেঁকে যায়। এমন অবস্থাতেই সেই স্কুটিটার কিছুতেই চালানো সম্ভব নয়। এই যে, আপনি কি চোখে দেখতে পান না আপনার জন্য আমার কত বড় ক্ষতি হয়ে গেল? এর ক্ষতিপূরণ কে দেবে শুনি? আই এম সরি, আসলে আমি একদম বুঝতে পারিনি যে আপনার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার গাড়ির আমি সার্ভিসিং করিয়ে দেবো। এই সামনেই আমার গাড়ির শোরুম আছে, আপনি আমার সঙ্গে চলুন। ও মাই গড, আপনার গাড়ির শোরুম আছে? কই, আপনার গাড়ির শোরুমে আমাকে একবার নিয়ে চলুন তো। আপনার শোরুমে নিশ্চয়ই অনেক ব্র্যান্ডেড স্কুটি থাকবে। আমার এই স্কুটিটা এমনিতেও অনেক পুরানো হয়ে গেছে, আপনি বরঞ্চ আমাকে একটা নতুন স্কুটি দিয়ে দিন। সাথীর কথা শুনে রাজের খুবই ভালো লাগে, তাই রাজ তখনই সাথীকে গাড়ির শোরুমে নিয়ে যায় আর তাকে একটা ব্র্যান্ড নিউ স্কুটি দেয়। আসলে আপনাকে আমার একটা কথা বলার ছিল, আমার আপনাকে খুব পছন্দ হয়ে গেছে, তাই আপনি কি আপনার ফোন নাম্বার আর অ্যাড্রেসটা দেবেন? তাহলে খুব ভালো হতো। আর আমি এমনিও বিয়ে করার জন্য একটা মেয়ে খুঁজছি, আর আপনি তো দেখছেনই আমার এরকম একটা গাড়ির ব্যবসা আছে, তাই ভবিষ্যতে আপনার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আপনি আমাকে একটা ব্র্যান্ড নিউ স্কুটি গিফট করলেন, আর আমি আপনাকে বিয়ে করব না তা হয়? আমি আজকেই আমার বাবা মাকে আপনার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য বলবো। এই শুনে রাজ খুবই খুশি হয়। কিছুক্ষণের মধ্যেই রাজ সাথীকে বাড়িতে পৌঁছে দেয়। কিন্তু সাথী যখন নিজের সঙ্গে নতুন স্কুটি নিয়ে বাড়িতে ঢোকে তখন সবাই ভীষণই অবাক হয়। এই, তুই কার স্কুটি নিয়ে বাড়িতে ফিরলি? তোকে নতুন স্কুটি কে দিল? তোকে আমি সকাল থেকে পই পই করে বাড়ি থেকে বেরোনোর জন্য বারণ করেছিলাম, কিন্তু তুই তোর বৌদিকে বোকা বানিয়ে স্কুটি নিয়ে পালিয়ে গেলি। আর আমার স্কুটিটা কোথায়? আমি তোমার উপর দয়া করে আমার স্কুটি তোমাকে দিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে টুপি পরিয়ে আমার স্কুটি নিয়ে বেড়াতে বেরিয়ে গেলে। এখনই আমার স্কুটি নিয়ে এসো। আরে বাইরে গিয়ে দেখো, তোমার স্কুটি দাঁড় করানো আছে, আর তোমার ওই পুরানো ভাঙা স্কুটির কি বা এমন মূল্য আছে যে তুমি আমাকে দয়া করে ওই স্কুটিটা দিয়েছো? একটা ভিখারিকে ওই স্কুটি দিলে নিতে চাইবে না। আর মা, এই স্কুটিটা আমাকে তোমার হবু জামাই গিফট করেছে। সাথীর কথা শুনে তার মা খুবই অবাক হয়। অন্যদিকে বিজয়া বাইরে গিয়ে দেখে তার স্কুটিটার এতই বাজে অবস্থা যে সেটা সার্ভিসিং করাতে গেলে অন্ততপক্ষে 20 থেকে 25,000 টাকা দরকার। তাই বিজয়া ভীষণই রেগে যায়। অন্যদিকে সাথী তার মাকে রাজের ব্যাপারে সব কথা জানায়, যা শুনে অঞ্জনা দেবী খুবই খুশি হয় আর রাজের সঙ্গে সাথীর বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। এই যে, বিয়ের কথা পরে হবে। সাথী, তুমি ইচ্ছে করে আমার স্কুটিটার এরকম অবস্থা করেছো তাই না? তোমাকে এখনই আমাকে নতুন একটা স্কুটি দিতে হবে। তুমি জানো আমার স্কুটিটার কত দাম ছিল? এই স্কুটিটা আমার বাবা নিজের ইনকাম করা টাকাই কিনে দিয়েছিল। আমাকে কখনো তোমার মতো এরকম ছেলেদের গায়ে ঢলে পড়ে স্কুটি নিতে হয়নি। একদম মুখ সামনে কথা বলবে। তুমি আমার মতো এরকম ভালো ছেলে পাওনি বলে হিংসা করছো? যাই হোক, এমনিতেও তোমার ওই ভাঙা স্কুটির কোনো দাম নেই, আর আমি কেন তোমাকে নতুন স্কুটি দিতে যাব? তুমি নিজেও পড়ে গেলে তো স্কুটিটা ভেঙেই যেত।
আরে বাদ দে এসব। সাথী, অনেকদিন বাদে তুই একদম আমার মন পছন্দ মতো ছেলে পেয়েছিস। তার উপর ছেলেটার আবার ভালো গাড়ির ব্যবসা আছে। আর বৌমা, তুমি একটু থামো। সাথী ঠিকই বলছে, তোমার ওই ভাঙা স্কুটির কোনো দাম নেই। এভাবেই বিজয়ার ভাঙা স্কুটি নিয়ে কারোর কোনো মাথা ব্যথা থাকে না, বরং সবাই মিলে রাজের সঙ্গে সাথীর বিয়ে নিয়ে খুবই উৎসাহিত হয়ে পড়ে। বিজয়া দেখে প্রত্যেক দিনই সাথী রাজের দেওয়ার স্কুটি নিয়ে রাজের সঙ্গে দেখা করতে যায়, কিন্তু বিজয়ের স্কুটি চালানোর ইচ্ছা থাকলেও তার স্কুটিটা ভেঙে যাওয়ায় সে কিছুতেই স্কুটিটা ব্যবহার করতে পারে না। তাই একদিন বিজয়া ইচ্ছা করে সাথীর স্কুটির ব্রেক ফেল করে দেয়, কিন্তু সাথী যখন সেই স্কুটি নিয়ে বাইরে বেরোতে যাবে তখনই তাদের বাড়িতে পুলিশ এসে উপস্থিত হয়। আপনাকে একবার আমাদের সঙ্গে থানায় যেতে হবে। আপনি চোরা স্কুটি নিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছেন, আপনার সাহস তো কম নয়। চোরা স্কুটি কেন হতে যাবে? এই স্কুটিটা আমার হবু বর আমাকে গিফট করেছে। আপনার হবু বর আপনাকে গিফট করেছে? আপনার ওই হবু বর রাজকে আমরা কালকে অ্যারেস্ট করেছি, আর রাজ কালকে এটা স্বীকারও করেছে যে সম্প্রতি চুরি হওয়া স্কুটিটা আপনাকে দিয়েছে। তাই আপনাকেও এখন আমার সঙ্গে জেলে যেতে হবে, বুঝেছেন? এরকম করবেন না, যত টাকা লাগে আমি দিয়ে দিচ্ছি, কিন্তু আমি আমার বোনকে জেলে যেতে দিতে পারবো না। ওই ছেলেটা ভুল বুঝে আমার বোনকে স্কুটিটা জোর করে দিয়েছিল, বিশ্বাস করুন। এভাবে সুরজ পুলিশ ইন্সপেক্টরকে টাকা পয়সা দিয়ে ব্যাপারটা মিটিয়ে নেয়। এরকম ঘটনার পর থেকে সাথী আর কখনো স্কুটি কেনার কথা বলে না, কিন্তু কিছুদিনের মধ্যেই সুরজ একটা নতুন স্কুটি কিনে নিয়ে আসে। এখন সাথী কিংবা বিজয় সেই নতুন স্কুটি নিয়ে যেখানে খুশি যেতে পারে। তিস্তা তার মা শকুন্তলা দেবী এবং বাবা অজয় বাবুর সঙ্গে একটি শহরে বাস করত। তিস্তা ছোটবেলা থেকেই পড়াশোনায় খুবই ভালো ছিল এবং তাকে নিয়ে তার বাবা মায়ের গর্বের শেষ ছিল না। কিন্তু সমস্যা ছিল একটাই, তিস্তা সবকিছুতেই চ্যালেঞ্জ নিতে খুবই ভালোবাসতো। অর্থাৎ তাকে যদি কেউ সোজাভাবে পরীক্ষায় ভালো নম্বর আনতে বলতো তাহলে সে খুবই ঘাবড়ে যেত, কিন্তু তাকে যদি চ্যালেঞ্জ দিয়ে বলা হতো যে কিছুতেই সে ভালো নম্বর আনতে পারবে না, তাহলে তিস্তা যেভাবেই হোক পরীক্ষায় 100% নম্বর নিয়েই আসতো। সে যতই বড় হয়েছে তার এই চ্যালেঞ্জ নেওয়ার অভ্যাস ততই বাড়তে থেকেছে। এত বড় হয়ে গেলি, এখনো তোকে খেতে দিয়ে তোর সামনে দাঁড়িয়ে থাকতে হয়। আর কবে খাওয়া শিখবি তুই? দেখতে দেখতে তো বিয়ের বয়স হয়ে যাচ্ছে। আমার খেতে ভালো লাগে না মা, শুধু জল, জুস, কোল্ড ড্রিঙ্কস এসব খেতে পারলেই আমার শান্তি। রাস্তায় বেরিয়ে একগাদা খাবার, বাড়িতে এসে আবার খাবার, আমার ভালো লাগে না। তুই তো সবকিছুতেই চ্যালেঞ্জ নিয়ে বাজিমাত করিস, কখনো আমার সাথে খাবার খাওয়া নিয়ে চ্যালেঞ্জ করতে দেখি, তাহলে বুঝি তোর ক্ষমতা কত। তা তো পারবি না তুই। যেটা পারবো না সেটা নিয়ে আমাকে চ্যালেঞ্জ নিতেই বা বলছো কেন? এমন কিছু বলো যেটা আমরা দুজনেই একটু একটু করতে পারি, তারপরে তোমাকে দেখাচ্ছি আমি চ্যালেঞ্জে বাজিমাত করতে পারি কিনা। তিস্তা এবং তার মা কথা বলছে, এমন সময় অজয় বাবু সেখানে চলে আসে। তার হাতে কিসের যেন একটা প্যাকেট ছিল। সেই প্যাকেটটা অজয় বাবু টেবিলে রেখে তার ভেতর থেকে বেশ অনেকগুলো ফুচকা বের করে। ফুচকা খেতে তো তুই ভালোবাসিস, তাহলে চল না ফুচকা খাবার নিয়ে একটা চ্যালেঞ্জ হয়ে যাক, দেখি কে যেতে, তোর মা নাকি তুই। কেন, তুমি ফুচকা খাবে না? আমরা দুজন ফুচকা খাবো আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, এমনটা আবার হয় নাকি? আরে বাবা, আমি তো খেয়ে এসেছি, তুমি চিন্তা করছো কেন? এই ফুচকাগুলো আমি তোমাদের জন্যই এনেছিলাম। যে জিতবে তাকে কি দেবে বলো, আর উইনারটা কিভাবে ঠিক হবে সেটাও বলো। চলো এবার মামির ফুচকা চ্যালেঞ্জ শুরু হয়ে যাক। এখানে মোট 40টা ফুচকা আছে, অর্থাৎ তোর আর তোর মায়ের জন্য 20টা করে। 5 মিনিটের মধ্যে যে 20টার বেশি ফুচকা খেতে পারবে সেই জিতে যাবে, আর জিতে গেলে সে যা চাইবে আমি তাকে তাই দেবো। চ্যালেঞ্জের কথা শুনে তিস্তার মাথায় আগুন চেপে ওঠে। সে একেবারে ফুচকা খাওয়ার জন্য তৈরি হয়ে বসে। শকুন্তলা দেবীও তৈরি হয়ে যায়। অজয় বাবু হাতে একটি ঘড়ি নিয়ে সময় দেখতে থাকে। অজয় বাবু স্টার্ট বলার সঙ্গে সঙ্গেই তারা মা মেয়ে একের পর এক ফুচকা খেতে শুরু করে দেয়। যেহেতু তিস্তা খাবার খেতে অত ভালোবাসতো না, তাই সে চেষ্টা করলেও খুব দ্রুত গতিতে খেতে পারে না। 5 মিনিটের মধ্যে সে মাত্র 15টা ফুচকাই খেতে পারে। অন্যদিকে শকুন্তলা দেবী 5 মিনিটের মধ্যে 25টা ফুচকা খেয়ে ফেলে। আর খুব স্বাভাবিকভাবেই সেই দিনের ফুচকা চ্যালেঞ্জে শকুন্তলা দেবী জিতে যায়। তিস্তা নিজের মায়ের উপর রাগ করে তার ঘরে চলে যায়। এভাবে আরো 2-1 দিন কাটে। একদিন শকুন্তলা দেবী একটা নতুন ফোন নিয়ে তিস্তার ঘরে আসে। এই দেখ,
তোর বাবা আমাকে এই নতুন ফোনটা কিনে দিল। সেদিনকে যে আমি ফুচকা চ্যালেঞ্জে জিতে গেলাম না, তারপর তো তোর বাবা বলেছিল আমি যা চাইবো তাই দেবে, তাই আমি এই ফোনটা চেয়ে নিয়েছি। তুমি তো জানো মা, আমার ফোনটা কত পুরানো হয়ে গেছে। আমি তো কবে থেকে বাবার কাছ থেকে একটা ফোন চাইছি। বাবা আজকাল করে আমাকে ফোনটা দিচ্ছেই না। আর তুমি 25টা ফুচকা খেয়ে এত দামি একটা ফোন নিয়ে নিলে। ও মা, আমি ফুচকা চ্যালেঞ্জে জিতলাম আর আমি আমার জেতার উপহারটুকু পাবো না? ভারী অদ্ভুত কথা বলছিস তো। মায়ের কাছ থেকে এই ফোনটা আমাকে নিতেই হবে, যেভাবেই হোক। দরকার হলে আরেকবার ফুচকা চ্যালেঞ্জ নিয়ে নেব, কিন্তু এই ফোনটা আমার চাই। বলছি কি মা, শোনো না, আমার কাছে একটা আইডিয়া আছে। তুমি যদি রাজি থাকো তাহলে বলবো। বল শুনি। যদি তোর আইডিয়াটা ভালো লাগে তবেই তো রাজি হব। আগে থেকে কি করে বলবো রাজি আছি কি নেই? বিকেলে আমি আর তুমি বাইরে বেরোবো, আর বাইরে বেরিয়ে আবার একটা ফুচকা চ্যালেঞ্জ করব। যে 5 মিনিটে যত বেশি ফুচকা খেতে পারবে সে জিতে যাবে। তুমি জিতে গেলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। আর আমি যদি জিতে চাই, তোমার এই নতুন ফোনটা কিন্তু আমাকে দিয়ে দিতে হবে। বলো, রাজি? আমি তোর পেটে হয়েছি না তুই আমার পেটে, সেটা বোধহয় তুই ভুলে গেছিস। তোকে আমি হাড়ে হাড়ে চিনি। এই ফোনটা নেওয়ার জন্য তুই এখন এসব চ্যালেঞ্জ করছিস। আমিও তোর মা, দেখি তুই আমাকে কেমন ভাবে হারাতে পারিস। কি হলো মা, বলো না, তুমি রাজি? ফুচকা চ্যালেঞ্জ করবে তো তুমি? নিশ্চয়ই, কেন করব না। তুই যদি জিতিস তাহলে আমার ফোনটা তোর, কিন্তু আমি জিতে গেলে তোকে 1 সপ্তাহের জন্য বাড়ির সব কাজ করতে হবে। রান্না থেকে শুরু করে জামা কাপড় কাচা, ঘর গোছানো, সবকিছু। এবার তুমি আমাকে কিছুতেই হারাতে পারবে না, সুতরাং আমি তোমার এই সিদ্ধান্তে রাজি, কারণ আমি জানি আমাকে এসব কিছুই করতে হবে না। সেদিন বিকেলবেলা তিস্তা এবং তার মা শকুন্তলা দেবী দুজনেই তাদের বাড়ির পাশের মার্কেটে চলে যায়। বলুন ম্যাডাম, আপনাদের কি ফুচকা দেবো আর কটা করে দেবো? আমার দোকানের ফুচকা কিন্তু এই এলাকার সবচেয়ে নাম করা, একবার খেলে রোজ আসতে হবে। সেটা তোমার দোকানের ভিড় দেখেই বোঝা যাচ্ছে। আর আমরা হিসাব করে ফুচকা খেতে আসিনি, আমরা এসেছি মা মেয়েতে মিলে ফুচকা চ্যালেঞ্জ করব বলে। আমরা কে কতক্ষণে কটা ফুচকা খাচ্ছি সেটা কিন্তু তোমাকে নজর রাখতে হবে। বাবা, এতদিন পরে তো ভালোই মুরগি পেয়েছি। যারা এরকম ফুচকা চ্যালেঞ্জ নিতে আসে তারা কখনো ফুচকার হিসাব রাখে না। এরকম কাস্টমার এলে বেশ ভালোই লাভ করা যায়। কি হলো দাদা, শুরু করো। তোমার দোকানের ফুচকা চ্যালেঞ্জের উপর আমার আগামী 1 সপ্তাহের ভবিষ্যৎ নির্ভর করছে। তিস্তার কথা শেষ হলেই রঞ্জন এক এক করে শকুন্তলা দেবী এবং তিস্তাকে ফুচকা দিতে শুরু করে। তারা চোখের নিমেষে এক একটা করে ফুচকা শেষ করে দেয়। তারা একের পর এক ফুচকা খেতেই থাকে এবং খেতেই থাকে। প্রায় 10 মিনিট পর তিস্তা হাঁপিয়ে গিয়ে রঞ্জনকে জিজ্ঞাসা করে যে তারা কতক্ষণ ধরে খাচ্ছে এবং কে কটা ফুচকা খেয়েছে। আপনারা তো 10 মিনিট ধরে খাচ্ছেন, আপনি 40টা খেয়েছেন আর আপনার মা 50টা, অর্থাৎ আমার দোকানের ফুচকা চ্যালেঞ্জে আপনার মা জিতে গেছে। এই কথা শুনে শকুন্তলা দেবী ছোট বাচ্চাদের মতো নাচতে শুরু করে। আর অন্যদিকে তিস্তা 1 সপ্তাহ ধরে ঘরের কাজ করতে হবে এই ভেবে দুঃখিত হয়ে পড়ে। আমার মা যে এত তাড়াতাড়ি এতগুলো ফুচকা খেতে পারবে সেটা মায়ের চেহারা দেখে তো বোঝাই যায় না। আমাকে এবার আরো ভালোভাবে তৈরি হতে হবে। মাকে আমি হারাবই, এটা আমার নিজের কাছে নিজের চ্যালেঞ্জ। সেই দিনের পর থেকে তিস্তা ঘরের সমস্ত কাজ একা হাতে করতে থাকে। যেই তিস্তা কোনোদিন 1 বাটি দুধ গরম করে খেতে চাইতো না, সে ইউটিউব দেখে দেখে একা হাতে সমস্ত কিছু রান্না করতে থাকে। এছাড়াও জামা কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, বাসন মাজা সমস্ত কিছু সে একাই করে। 1 সপ্তাহ হয়ে যাওয়ার পরেও সে তার মাকে কিছুই করতে দেয় না। অজয়বাবু এবং শকুন্তলা দেবী এই দেখে খুবই অবাক হয়। তোর তো 1 সপ্তাহ কাজ করার কথা ছিল, 1 সপ্তাহ তো কালকেই শেষ হয়ে গেছে। এবার তো তুই কাজ না করলেও পারিস। না মা, এখনো আমি ভালোভাবে তৈরি হইনি। ফুচকা চ্যালেঞ্জে তোমাকে না হারানো পর্যন্ত আমার শান্তি হবে না। আমি বুঝতে পেরেছি তুমি কিভাবে এত বেশি ফুচকা খেতে পারো। সত্যি সত্যি এটা কি বুঝলি শুনি? আমি তো জানতাম তোর মা ফুচকা খেতে ভালোবাসে, তাই সব চ্যালেঞ্জ জিতে যায়। আসল কথা তা নয় বাবা, মা ফুচকা চ্যালেঞ্জ গুলোতে জিততে পারে তার কারণ মা সারাদিন অনেক কাজ করে। অনেক কাজ করলে অনেক খিদে পায়, আর আমি সারাদিন ঘরে বসে বসে শুধু ফোন ঘাঁটি, ল্যাপটপ নিয়ে পড়ে থাকি বলে আমার খিদে পায় না, আর সেই জন্য আমি চ্যালেঞ্জ গুলো জিততে পারি না। এবার বুঝলাম তুই কেন আরো বেশি দিন ঘরের কাজ করতে চাইছিস, যাতে নিজের খিদেটা বাড়িয়ে নিজের খাবার খাওয়ার অভ্যাসটা পরিবর্তন করতে পারিস, তাই তো? হ্যাঁ ঠিক তাই। আমাদের পরের চ্যালেঞ্জ পর্যন্ত
আমি ঘরের সব কাজ করব। শুধু ঘরের কেন, আমি বাইরের কাজও করব। কাল থেকে আমি বাজারে যাব, ব্যাংকে যাব, যা যা বাইরের কাজ আছে সব আমি করব। এই বলে তিস্তা আবার কাজ করতে শুরু করে। তিস্তার কথা শুনে অজয় বাবু আর শকুন্তলা দেবী দুজনে যেমন অবাক হয়, তেমনি মনে মনে খুবই খুশিও হতে থাকে। তোমার প্ল্যান তো একদম ঠিক জায়গায় গিয়ে লেগেছে। তোমার মেয়েকে তোমার থেকে ভালো করে বোধহয় কেউ আর চেনে না। কিভাবে তুমি ওকে ঘরের বাইরে সমস্ত কাজ করা শিখিয়ে দিলে ও টেরও পেল না। তোমার কথাই যারা সত্যি হয়, তা নাহলে আমরা বুড়ো বুড়ি মেয়ের চিন্তা করেই পাগল হয়ে যাব। আস্তে আস্তে তোমার মেয়ে শুনতে পেয়ে যাবে। ও একবার শুনতে পেয়ে গেলেই আমাদের সমস্ত প্ল্যান কিন্তু ভেস্তে যাবে। ও নিজে থেকে যখন সমস্ত কাজ শিখে নিতে চাইছে, ওকে শিখতে দাও, তাহলে তুমি আর আমি দুজনেই চিন্তামুক্ত হতে পারবো। এভাবেই তারা দুজনে আরো নানান রকমের কথা আলোচনা করতে থাকে। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। তিস্তা এখন ঘরের বাইরে সমস্ত কাজ করা শিখে গেছে। তাকে আর খাওয়া নিয়েও বারবার করে বলতে হয় না। তার খিদে পেলে সে নিজেই খাবার বানিয়ে খেয়ে ফেলে, আর তার বাবা মাকেও খাবার খেতে দেয়। একদিন বিকেলবেলা তিস্তার হঠাৎই ইচ্ছা হয় যে সে বাড়িতেই ফুচকা বানিয়ে তার মায়ের সঙ্গে আবার ফুচকা চ্যালেঞ্জ করবে। এই কথাটা সে তার বাবা মা দুজনকেই জানায়। আজকে আর বাইরে গিয়ে চ্যালেঞ্জ করব না মা, আজকে আমি ফুচকা বানাবো, আমি আলু মাখবো, তারপর আমরা দুজনে মিলে ফুচকা চ্যালেঞ্জ করব। আর আজকে আমি তোমাকে হারিয়েই ছাড়বো, তুমি দেখে নিও। তুই ভাবিস না যে আমি ঘরের কোনো কাজ করছি না বলে আমি তোর থেকে কম খেতে পারবো। আমি আজকেও তোকে হারিয়ে দেব। চ্যালেঞ্জ। ঠিক আছে, সেটা তো দেখাই যাবে। তবে আজকে আমি জিতে গেলে আমি যা চাইবো আমাকে কিন্তু তাই দিতে হবে। কথার হেরফের করলে কিন্তু চলবে না, মনে থাকি যেন। এই বলে তিস্তা রান্নাঘরে ফুচকা বানাতে চলে যায়। কিছুক্ষণ পরে সে অনেকগুলো ফুচকা বানিয়ে আলু মাখা আর তেঁতুল জল নিয়ে তাদের টেবিলে এনে সাজিয়ে রাখে। অজয় বাবু আবার তার ঘড়ি নিয়ে তৈরি হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই শকুন্তলা দেবী আর তিস্তার ফুচকা চ্যালেঞ্জ শুরু হয়ে যায়। এবারের চ্যালেঞ্জে তিস্তা অভাবনীয়ভাবে শকুন্তলা দেবীর থেকে বেশ কয়েকটা ফুচকা বেশি খেয়ে ফেলে। শকুন্তলা দেবী যখন পেট ভর্তি হয়ে যাওয়ার কারণে তার প্লেটটা নামিয়ে রাখে, তিস্তা তখনও তার ফুচকা খাওয়া থামায় না। শেষ পর্যন্ত অজয় বাবুর কথায় সে ফুচকা খাওয়াতে বাধ্য হয়। অজয় বাবু জানিয়ে দেয় তিস্তা এই ফুচকা চ্যালেঞ্জটা জিততে পেরেছে। তিস্তা ছোট বাচ্চাদের মতো লাফিয়ে লাফিয়ে নাচতে থাকে। আমি যা চাইবো সেটা আমাকে দিতে হবে, কিন্তু আর কোনো রকমের কথা বললে আমি শুনবো না। আজকে এতদিন পরে আমি শেষমেশ মাকে ফুচকা চ্যালেঞ্জে হারিয়ে দিয়েছি। তিস্তার কিছু চাওয়ার আগেই তার বাবা মা একটি খাম এনে তার হাতে ধরিয়ে দেয়। খামটা খুলে দেখতেই তিস্তার চোখ ছানা বড়া হয়ে যায়। এটা তো আমার পাসপোর্ট, আর তার সাথে আমার আমেরিকাতে যাওয়ার টিকিট। এটা সত্যি আমার জন্য? তোমরা কি করে জানলে যে আমি এই চ্যালেঞ্জে জিতলে তোমাদের থেকে বিদেশে পড়াশোনা করতে যাওয়ার অনুমতি চাইবো? এসব তোর মায়ের প্ল্যান। তুই সারাদিন ফোনে ল্যাপটপে কি করিস তোর মা সব দেখতো। তোর যে বিদেশে পড়তে যাওয়ার ইচ্ছা সেটা তুই আমাদের আগেই বলেছিলিস, কিন্তু ঘরের কোনো কাজই করতে পারিস না। তাই ওখানে গিয়ে তুই কিভাবে থাকবি সেটা ভেবেই আমরা কোনোদিনও অনুমতি দিতে পারতাম না। আর আমি জানতাম তুই একমাত্র চ্যালেঞ্জ করলেই নির্দ্বিধায় সমস্ত কাজ শিখে নিতে পারবি। তাই তো দ্বিতীয় ফুচকা চ্যালেঞ্জে তোকে হারিয়ে তোকে ঘরের কাজটা শিখিয়ে নিলাম। ভেবেছিলাম তৃতীয় চ্যালেঞ্জে তোকে হারিয়ে বাইরের কাজও শিখিয়ে নেব, কিন্তু সেটা আর দরকার পড়েনি। তুই নিজেই শিখে গেছিস। এভাবে তোকে চ্যালেঞ্জে হারিয়ে আমরা তোকে স্বাবলম্বী করে দিয়েছি, তুই বুঝতেও পারিসনি। আর বিদেশে যাওয়ার আগে তোকে নতুন ফোনটা দেব বলে সেদিন তোর বাবাকে দিয়ে ফোনটা কিনিয়েছিলাম। ওটা তুই নিয়ে যাস রে মা। তিস্তা তার বাবা মায়ের কথা শুনে তার চোখের জল ধরে রাখতে পারে না। খুশিতে সে হাউমাউ করে কাঁদতে থাকে।